কি বুঝি তাপগতিবিদ্যা বলতে। তো এটা সম্পর্কে যদি আলোচনা করতে হয় তাহলে তাপগতিবিদ্যা হচ্ছে আপনার পদার্থবিজ্ঞানের একটা শাখা, যেখানে তাপের সাথে শক্তি ও কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হবে। সেই শাখাকেই কি বলা হয়? তাপগতিবিদ্যা বলা হয়। পরবর্তী যে টপিকসটা আছে সেটার নাম হচ্ছে সিস্টেম। সিস্টেম বলতে আমরা কি বুঝি? তো সিস্টেম বলতে বোঝায় কোনো একটা বেষ্টনী বা কোনো একটা তল, যেটার মধ্যে নির্দিষ্ট পরিমাণ বস্তু থাকবে, যা দিয়ে আপনি কি করবেন? পরীক্ষা নিরীক্ষা করবেন। আমি আবার বলতেছি যে সিস্টেম বলতে বুঝি কোনো একটা বেষ্টনী অথবা তল, যার মধ্যে কি থাকবে? নির্দিষ্ট পরিমাণ বস্তু থাকবে এবং যা দিয়ে আপনি কি করবেন? পরীক্ষা নিরীক্ষা করবেন। সেটাকেই কি বলা হচ্ছে? সিস্টেম বলা হচ্ছে। ফর এক্সাম্পল যদি উদাহরণ দেই তাহলে ধরেন এখানে আমি একটা কলম নিলাম। তো যদি এটা কলম হয় তাহলে এই কলমের মধ্যে কি থাকবে? কালি থাকবে। এইখানে কালি আছে। তো এই কালিটা নিয়ে যদি আমি স্টাডি করি, এই কলমের কালিটা নিয়ে যদি আমি স্টাডি করি, তাহলে এই কলমের কালিটাকে আমি কি বলবো? সিস্টেম বলবো। এবং এই কলমের কালিটা দেখেন কলম দ্বারা কি অবস্থা আছে? কলমের যে সারফেস আছে এটা দ্বারা কি অবস্থায় আছে? বেষ্টিত আছে, তাই না? বা আবদ্ধ আছে। তাহলে কলমের কালিটা হচ্ছে সিস্টেম এবং কলমটা হচ্ছে, এই কলমের বাহিরের অংশটা কি? এটা হচ্ছে তার বেষ্টনী। তাহলে বেষ্টনীর মধ্যে কি আছে? পদার্থটা আছে বা বস্তুটা আছে, যেটা নিয়ে আমি কি করতেছি? পরীক্ষা করতেছি। ওকে, ফর এক্সাম্পল যদি আরেকটা কথা বলতে হয় তাহলে ধরেন যে একটা বোতল। তো এই বোতলের মধ্যে কি আছে? ধরেন ওয়াটার আছে। এখানে আমরা একটা বোতল ড্র করে নিচ্ছি। তো এই বোতলের মধ্যে যদি আপনার ওয়াটার থাকে তাহলে এই ওয়াটারটাকে আমি কি বলবো? সিস্টেম বলবো। ওয়াটারকে আমি কি বলবো? এখানে সিস্টেম বলবো। তাহলে ওয়াটার হচ্ছে সিস্টেম। এবং এই যে বোতলের যে আপনার তলটা আছে বা বোতলের মধ্যে যে ওয়াটারগুলো আছে সেটা তো একটা সীমাবদ্ধ ক্ষেত্রফল দ্বারা আবদ্ধ আছে, তাই না? তো এই আবদ্ধ ক্ষেত্রফলটাকে বা আবদ্ধ যেটা দ্বারা আবদ্ধ আছে এটাকে আমরা কি বলবো? তার বেষ্টনী বলবো বা বাউন্ডারি বলবো। ঠিক আছে, এইখানে যখন আমরা কলমের কথা বলেছিলাম তাহলে কলমের ইঙ্কটা হচ্ছে সিস্টেম এবং তার বাহিরের অংশটা হচ্ছে বাউন্ডারি বা বেষ্টনী। আবার ধরেন যে আমি যদি একটা রুমের কথা বলি তাহলে রুমের মধ্যে অবশ্যই কি আছে? গ্যাস আছে, তাই না? সেটা হোক অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, যে কোনো কিছুই হোক না কেন। তো রুমের মধ্যে কি আছে? আপনার গ্যাস আছে। তাহলে রুমের মধ্যে যদি গ্যাস থাকে তো এই গ্যাসটা নিয়ে যদি আমি আলোচনা করি বা স্টাডি করি তাহলে এই গ্যাসটাকে কি বলবো? তার সিস্টেম বলবো। এই গ্যাসটা তখন কি দাঁড়াবে? সিস্টেম দাঁড়াবে। এবং রুমটাকে কি বলবো আমি? বা রুমের যে বাহ্যিক যে অংশটা আছে যেটার মধ্যে গ্যাস আছে, তাহলে ওই রুমের বাহ্যিক অংশটাকে বলবো বেষ্টনী বা বাউন্ডারি। এখন এই বাউন্ডারিগুলো আপনার দুই ধরনের হতে পারে। বাউন্ডারি কয় ধরনের হতে পারে? দুই ধরনের। এক হচ্ছে মুভেবল বাউন্ডারি, মানে যে বাউন্ডারিটা আপনার মুভমেন্ট করতে পারে। আরেকটা হচ্ছে আপনার ফিক্সড বাউন্ডারি, যে বাউন্ডারি হচ্ছে আপনার মুভমেন্ট করতে পারবে না। পরবর্তী কথায় আসি, যেটা হচ্ছে পরিপার্শ্ব। পরিপার্শ্ব বলতে আমরা কি বুঝি? সিস্টেমের বাহিরে যে অংশটা থাকবে সেটাকে আমরা কি বলবো? তার পরিপার্শ্ব বলবো। যেমন সিস্টেমের বাহিরে যত অংশ আছে অর্থাৎ আশেপাশের যেসব জায়গা আছে সেই জায়গাগুলোকে আমরা কি বলবো? পরিপার্শ্ব বলবো। তাহলে যদি এইটা সিস্টেম হয় তাহলে তার আশেপাশের জায়গাগুলোকে আমরা কি বলবো? পরিপার্শ্ব বলবো। যদি এইটা সিস্টেম হয় তাহলে তার আশেপাশের জায়গাগুলোকে আমি কি বলবো? পরিপার্শ্ব বলবো। ঠিক আছে, অর্থাৎ সিস্টেমের বাহিরে আশেপাশের জায়গাগুলোকে কি বলা হয়? পরিপার্শ্ব বলা হয়। ঠিক আছে, এবং পরিপার্শ্ব বা সারাউন্ডিংস এবং
সারাউন্ডিংস এবং সিস্টেম এই দুইটাকে ডিভাইড করে কে? বাউন্ডারি। কে ডিভাইড করে? বাউন্ডারি। দেখেন এখানে সিস্টেম আছে এবং বাহিরে হচ্ছে পরিপার্শ্ব, তাহলে এই দুইটার মাঝে কে আছে? বাউন্ডারি। ঠিক আছে, তো এখন এই সিস্টেম থেকে আপনার ভর অথবা শক্তি কি হতে পারে? বিনিময় হতে পারে। মানে সিস্টেমের উপরে আপনার ভর বা শক্তি অ্যাড হতে পারে, বা আপনার সিস্টেম থেকে ভর বা শক্তি কি হতে পারে? ইজেক্ট হতে পারে বা নির্গত হতে পারে। তো এই যে সিস্টেম থেকে আপনার ভর বা শক্তি একবার অ্যাড হচ্ছে বা একবার ইজেক্ট হচ্ছে, এগুলোর উপরে আবার সিস্টেমটাকে কয়েকভাবে ডিফাইন করা হয়েছে। ওকে, তো প্রথমে আমাদের যে কন্টেন্টগুলো ছিল, তাপগতিবিদ্যা, সিস্টেম, পরিপার্শ্ব এবং বেষ্টনী, এই চারটা সম্পর্কে আমরা কি ভালো আইডিয়া পেয়েছি? জি ভাইয়া। ক্লিয়ার সবাই এখানে? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে চলেন এই চারটা সম্পর্কে আপনাদের যেসব লেখাগুলো আছে আমরা লেখাগুলো দেখে নিই। যে প্রথম কথায় আসি, তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা হচ্ছে পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপের সাথে শক্তি ও কাজের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে তাপগতিবিদ্যা বলা হয়। একটু আগে আলোচনা করে আসছি। তারপরে সিস্টেম বলতে আমরা কি বুঝি? কোনো বেষ্টনী বা তল দ্বারা সীমাবদ্ধ, বেষ্টনী অথবা তল দ্বারা সীমাবদ্ধ নির্দিষ্ট পরিমাণ বস্তু যা পরীক্ষা নিরীক্ষার জন্য বিবেচনা করা হয় তাকে সিস্টেম বলা হয়। ওকে, তারপরে আসি পরিপার্শ্ব বলতে কি বুঝি? সিস্টেমের বাহিরে আশেপাশে সব কিছুকেই কি বলা হবে? পরিপার্শ্ব বলা হবে। এবং বেষ্টনীর মাধ্যমে কোনো সিস্টেমে পরিপার্শ্বের সাপেক্ষে ভর এবং শক্তির বিনিময় করতে পারে। ক্লিয়ার? এই লাইনগুলো আমরা একটু আগেই বুঝে আসছি। এবার আসি যে তাপগতীয় ব্যবস্থা বা সিস্টেম বলতে কি বুঝি? তাপগতীয় ব্যবস্থা বা সিস্টেম বলতে আমরা বুঝি তাপগতীয় সিস্টেম কোনটা? এই যেটা আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবহার করব। তাহলে তাপগতীয় সিস্টেমের যে পরিবর্তনের কারণে, পরিবর্তনটা কি হইতে পারে? আপনি ভর অ্যাড করতে পারেন বা শক্তি অ্যাড করতে পারেন বা ভর ইজেক্ট করতে পারেন বা এনার্জি ইজেক্ট করতে পারেন, অর্থাৎ এখানে আপনি তার পরিবর্তন ঘটাইতে পারেন যে কোনোভাবে। যদি পরিবর্তন হয় তাপগতীয় সিস্টেমের, তাহলে তাপগতীয় স্থানাঙ্ক বা চলরাশির যে পরিবর্তন হবে তাকে তাপগতীয় সিস্টেম বলা হয়। এখন তাপগতীয় স্থানাঙ্ক অথবা চলরাশি বলতে আমরা কাকে বুঝি? তাপগতীয় স্থানাঙ্ক অথবা চলরাশি বলতে বোঝায় চাপ, তাপমাত্রা এবং আয়তনকে। তার মানে কথাটা কি দাঁড়াচ্ছে? কথাটা দাঁড়াচ্ছে যে আপনি যদি তাপগতীয় সিস্টেমের পরিবর্তন করেন, অর্থাৎ সিস্টেমের, তাই না, যেটা আপনি পরীক্ষা নিরীক্ষার কাজে ব্যবহার করবেন, তাহলে ওই তাপগতীয় সিস্টেমের যদি পরিবর্তন করেন, তাহলে আপনার চাপ, তাপমাত্রা এবং আয়তনের যে পরিবর্তনটা হবে, সেই পরিবর্তনটাকে আমরা কি বলবেন? তাপগতীয় সিস্টেম বলবেন। ক্লিয়ার? তারপরে আসি যে তাপগতীয় ব্যবস্থা বা সিস্টেমে আলোচনা করা হয় কাকে নিয়ে? তাপ ও যান্ত্রিক শক্তি রূপান্তর নিয়ে। চলেন আমরা সামনের দিকে আগাই। এখন আমরা আলোচনা করব তাপগতীয় সিস্টেম নিয়ে। তো আমরা বলেছিলাম যে তাপগতীয় সিস্টেমে কি কি আপনার বিনিময় ঘটতে পারে? ভর এবং শক্তির বিনিময় ঘটতে পারে। এই যে ভর এবং শক্তির বিনিময় ঘটতেছে, এই ঘটার উপর ডিপেন্ড করে আমরা তাপগতীয় সিস্টেমকে 3 ভাগে ডিফাইন করতে পারি। একটা হচ্ছে খোলা সিস্টেম বা ওপেন সিস্টেম, একটা হচ্ছে বন্ধ সিস্টেম বা ক্লোজ সিস্টেম বলা হয়, এবং আরেকটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম অথবা আইসোলেটেড সিস্টেম। এখন আসেন যে খোলা সিস্টেম বলতে আমরা কি বুঝি? খোলা সিস্টেম বলতে বুঝি যেখানে ভর এবং শক্তি উভয়েরই বিনিময় করতে পারে। ভর এবং শক্তি উভয়ই বিনিময় করতে পারবে, সেই সিস্টেমটাকে আমরা বলবো খোলা সিস্টেম অথবা ওপেন সিস্টেম। আর বন্ধ সিস্টেম কাকে বলবো? যেখানে শুধুমাত্র শক্তির বিনিময় হবে কিন্তু ভরের বিনিময় হবে না, সেই সিস্টেমটাকে আমরা বলবো বন্ধ সিস্টেম। আর বিচ্ছিন্ন সিস্টেম কোনটা?
যেখানে ভর এবং শক্তি উভয়ই বিনিময় করতে পারবে না। ভর এবং শক্তি উভয়ই বিনিময় করতে পারবে না, সেই সিস্টেমটাকে বলবো আমরা বিচ্ছিন্ন সিস্টেম। তো চলেন এগুলোর আমরা এক্সাম্পল দেখি। প্রথম এক্সাম্পলটা, সাপোজ ধরেন এখানে আমি একটা পাত্রে পানি নিলাম, একটা পাত্রে কিছু পরিমাণ পানি নিলাম। তো এবার এখানে যদি আমি হিট দেই, যদি আমি এখানে হিট দেই তাহলে কি হবে? এখানে আমি হিট দিচ্ছি, তাহলে হিট দিলে কি হবে? এই এই পানিটা কি হবে? ভাষ্পে পরিণত হবে। পানির আপনার টেম্পারেচার বাড়বে এবং বাড়তে বাড়তে একটা সময় কি হবে? পানিগুলো ভাষ্পে পরিণত হবে এবং ভাষ্প থেকে সেটা কোথায় যাবে? সারাউন্ডিংয়ে চলে যাবে, তাই না? এখন দেখেন, যখন আমি হিট দিচ্ছি তখন এর তাপমাত্রা বেড়ে পানিগুলো ভাষ্প হয়ে সেটা সারাউন্ডিংয়ে চলে যায়। তাহলে পানিটাই তো মূলত কি হচ্ছে? সারাউন্ডিংয়ে চলে যাচ্ছে। যদি পানিটাই সারাউন্ডিংয়ে চলে যায়, তার মানে আমি বলতে পারতাছি যে এখানে ভর কি হচ্ছে? সারাউন্ডিংয়ে যাচ্ছে। তার মানে ভরের কি হচ্ছে? এখানে বিনিময় হচ্ছে। আর যখন আমি এটাকে তাপ দেব তখন এর মধ্যে কি হবে? হিট এনার্জি ক্রিয়েট হবে এবং ওই হিট এনার্জিটা কি করবে? আপনার সারাউন্ডিংয়ে ট্রান্সফার করবে, বিনিময় করবে। তাহলে এখানে দুইটা কাজ হচ্ছে। এক হচ্ছে আপনার ভাষ্পরূপে ভরটা যাচ্ছে, আবার কি হচ্ছে? এখান থেকে হিট এনার্জিটা ট্রান্সফার হচ্ছে। তাহলে ভর এবং হিট এনার্জি এই কেজে দুইটাই কি হচ্ছে? ট্রান্সফার হচ্ছে। তাহলে ভর এবং হিট এনার্জি যদি ট্রান্সফার করতে পারে তাহলে সেই সিস্টেমটাকে আমি কি বলবো? খোলা সিস্টেম বলবো বা ওপেন সিস্টেম বলবো। সেটা এমন না যে শুধুমাত্র সারাউন্ডিংয়েই আপনার ট্রান্সফার করবে, সারাউন্ডিংও চাইলে কি করতে পারে? ওই সিস্টেমের উপরে ভর এবং শক্তি দুইটাই ট্রান্সফার করতে পারে, অর্থাৎ একে অপরের সাথে বিনিময় দুই পক্ষই করতে পারে। ঠিক আছে? তাহলে এই সিস্টেমটাকে আমরা কি বলবো? ওপেন সিস্টেম বলবো অথবা খোলা সিস্টেম। খোলা সিস্টেম, যেখানে কি হচ্ছে? ভর এবং শক্তি, ভর এবং শক্তি, সাপোজ এখানে যদি আমরা ভর দিই তাহলে ভর বাষ্পরূপে যাচ্ছে এবং শক্তি কি হচ্ছে? আপনার সারাউন্ডিংয়ে যাচ্ছে। তাহলে ভর এবং শক্তি দুইটাই কি হচ্ছে? বিনিময় হচ্ছে। তাহলে এই সিস্টেমটাকে আমরা কি বলবো? খোলা সিস্টেম বলবো। এবং শক্তিটা কোন ধরনের শক্তি? তাপ শক্তি। আচ্ছা, তারপরে আসি ক্লোজ সিস্টেম অথবা বন্ধ সিস্টেম নিয়ে। ক্লোজ সিস্টেম বলতে কি বুঝি? ধরেন এখানে আমি একটা চায়ের কাপ রাখছি বা ধরেন একটা হট ওয়াটার রাখছি, ঠিক আছে? তো একটা কাপ নিলাম যেখানে কি আছে? আপনার হট ওয়াটার আছে, গরম পানি। তো এইখানে একটা সিস্টেম যেটা হচ্ছে কাপ আমরা ধরে নিচ্ছি। তো এই কাপের মধ্যে কি আছে? হট ওয়াটার আছে। তো হট ওয়াটার যেহেতু আছে, তো এখানে আমি কি করলাম? এই কাপটাকে একটা বেষ্টনী দ্বারা বন্ধ করে দিলাম। সাপোজ ধরেন এখানে একটা বেষ্টনী দিয়ে দিলাম, যেটা দ্বারা কি হচ্ছে? আপনার এখান থেকে ভাষ্পগুলো কি হতে পারবে না? বের হতে পারবে, যেহেতু হট ওয়াটার, ঠিক আছে? তো এখান থেকে কি হতে পারবে না? আপনার বাষ্পগুলো কি হতে পারবে না? বের হতে পারবে না। ক্লিয়ার? তো এই যে কাপটা নিছি, এই কাপের মধ্যে কি হিট আছে, যেহেতু হট ওয়াটার। তাহলে এই হিটগুলা কি করতে পারবে? পরিপার্শ্বে আপনার ট্রান্সফার করতে পারবে। কিন্তু এখানে কি ভর ট্রান্সফার করতে পারবে? পারবে না, কারণ আমি এখানে কি দিয়ে দিছি? একটা বেষ্টনী দিয়ে দিছি, যার ফলে কি হচ্ছে না? এখান থেকে ভরগুলো বাহিরে যাবে না। তাহলে এখানে আমি বলতে পারি যে ভর ট্রান্সফার হবে না, কিন্তু কিন্তু তাপ শক্তি কি হবে? ট্রান্সফার হবে। তাপ শক্তি ট্রান্সফার হবে। তাহলে এই সিস্টেমটাকে আমি কি বলবো? বন্ধ সিস্টেম বলবো। কোন ধরনের সিস্টেম বলবো? বন্ধ সিস্টেম, যেটার মধ্যে শুধুমাত্র শক্তি ট্রান্সফার করতে পারে বা বিনিময় করতে পারে, কিন্তু ভর বিনিময় করতে পারে না। সেই সিস্টেমকে কি বলা হবে?
বন্ধ সিস্টেম বলা হবে। এখন এখান থেকে দেখা যাচ্ছে কি এই হট ওয়াটার ট্রান্সফার হচ্ছে, এমনও হতে পারে যে আপনার সারাউন্ডিং থেকে হচ্ছে যে হিট ট্রান্সফার হচ্ছে বাট ভরটা ট্রান্সফার হচ্ছে না, সেই সিস্টেমটাকে আমরা কি বলবো? বন্ধ সিস্টেম বলবো, অর্থাৎ একে অপরের সাথে বিনিময় করতে পারবে। এবং লাস্ট সিস্টেমটাতে আসি আইসোলেটেড সিস্টেম অথবা বিচ্ছিন্ন সিস্টেম, যেখানে ভর এবং শক্তি উভয়ই বিনিময় করতে পারবে না। আমরা যদি রিয়েল কথা বলি তাহলে আপনার এই আইসোলেটেড সিস্টেম পাওয়াটা আসলে অ্যাকচুয়ালি পসিবল না। আইসোলেটেড সিস্টেম আপনি রিয়েলি পাবেন না, ঠিক আছে? বাট আমরা একটা সার্টেন টাইম পর্যন্ত একটা বস্তুর সিস্টেমটাকে আইসোলেটেড ধরে নিতে পারি। ফর এক্সাম্পল ধরেন ফ্লাক্সের কথা যদি বলি, যে ওয়াটার ফ্লাক্স যেগুলো আছে, তো ওয়াটার ফ্লাক্স আমরা কি হিসেবে ইউজ করি? গরম পানি রাখার জন্য ইউজ করি, তাই না? গরম পানি বা গরম চা এগুলো রাখার জন্যই তো ইউজ করি। তাহলে ধরেন এটা হচ্ছে একটা ওয়াটার ফ্লাক্স, ওয়াটার ফ্লাক্স যার মধ্যে কি আছে? হট ওয়াটার আছে। তো যদি ওয়াটার ফ্লাক্স হয় তাহলে এখান থেকে তো আমরা জানি যে তাপও বের হবে না, তাপ শক্তিও কি হবে না? বের হবে না। এবং এবং ভরও কি হবে না? নির্গত হবে না। ভর এবং তাপ শক্তি দুইটার একটাও কি হতে পারবে না? নির্গত হতে পারবে না বা বের হতে পারবে না। কার সাপেক্ষে কোথায় বের হতে পারবে না? সারাউন্ডিংয়ে বের হতে পারবে না। এই জন্য এটাকে আমরা কি বলি? বিচ্ছিন্ন সিস্টেম অথবা আইসোলেটেড সিস্টেম। বাট এটা একটা সার্টেন টাইম পর্যন্ত কিন্তু থাকে। আপনারা দেখবেন যে ওয়াটার ফ্লাক্স যেগুলো আছে, একটা সময় আপনি যদি ওইখানে হাত দেন ওয়াটার ফ্লাক্সের মধ্যে, দেখবেন এটা গরম অনুভূত হচ্ছে। তার মানে একটা সময় যাওয়ার পরে কিন্তু সেই ওয়াটার ফ্লাক্সটাও আর আইসোলেটেড থাকতেছে না। আর এই সিস্টেমটাকে আমরা কি বলবো? বিচ্ছিন্ন সিস্টেম বলবো। তাহলে আশা করি এই সিস্টেমগুলো সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়ে গেছে। এবার চলেন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখানে কি বলা হয়েছে? গ্যাস দ্বারা কৃতকাজ নির্ণয়, অর্থাৎ আমরা একটা গ্যাসের সাহায্যে কৃতকাজ কিভাবে নির্ণয় করতে পারি তা নিয়ে আলোচনা করব। তো সাপোজ ধরেন এটা হচ্ছে একটা আপনার বেষ্টনী, ঠিক আছে? তো এর মধ্যে আপনার গ্যাস আছে, এর মধ্যে কি আছে? গ্যাস আছে। তো এই যে গ্যাসগুলো আছে এটা তো একটা নির্দিষ্ট আয়তনের আছে, তাই না? তো এখানে আমরা ইনিশিয়ালি ধরে নিচ্ছি গ্যাসের আয়তন হচ্ছে বিআই। ইনিশিয়াল গ্যাসের আয়তন কত? বিআই। আই দ্বারা কি বুঝতেছি? ইনিশিয়ালটাকে বুঝতেছি। এখন এই যে এখানে একটা আপনার লম্বা বা দণ্ডের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার পিস্টন। কি বলা হয় এটাকে? পিস্টন বলা হয়। এবং যে পিস্টনটা হচ্ছে এটা অপরিবাহী, ঠিক আছে? অর্থাৎ এর মধ্যে দিয়ে তাপ আপনার পরিবাহী হবে না। ওকে, তাহলে এখানে আমরা পিস্টনটাকে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে একটা পিস্টন, এবং এই পিস্টনটা আপনার মুভেবল পিস্টন। মুভেবল পিস্টন বলতে কি বুঝি? কি করতে পারে? মুভমেন্ট করতে পারে, ফিক্সড না। এবং এইখানে যে ফ্রিকশন আছে এই পিস্টন এবং আপনার এই যে বেষ্টনী এবং এই পিস্টন, এই দুইটার মাঝে অবশ্যই কি আছে? ফ্রিকশন আছে। এই ফ্রিকশনটাকে আমরা ধরে নিচ্ছি একদম নাই, মানে হচ্ছে ফ্রিকশনলেস একটা পিস্টন, ঠিক আছে? এবং এই পিস্টনটা কি? মুভেবল, মানে আপনার চলাচল করতে পারবে নিজে নিজে, আর ফ্রিকশন আপনার নাই, তাহলে সেটা তো আরো ভালো মুভমেন্ট করতে পারবে। ওকে, তাহলে এই বেষ্টনীটাকে আমি কি বলবো? পিস্টনটাও তো একটা বেষ্টনী হিসেবে কাজ করতেছে এখানে। তাহলে এই বেষ্টনীটা কোন ধরনের বেষ্টনী? মুভেবল বেষ্টনী। আর একটু আগে আমরা বলে আসছি যে ফিক্সড বেষ্টনীও হইতে পারে, যেমন হচ্ছে ফ্লাক্সের কথা যদি বলি তাহলে ওইটা কি? ফিক্সড বেষ্টনী, ঠিক আছে? তাহলে এখানে আমরা বলতেছি এটাকে পিস্টনটা হচ্ছে একটা মুভেবল পিস্টন। তো চিন্তা করে দেখেন, যদি এখানে গ্যাস থাকে এবং গ্যাসের যদি আয়তন থাকে, তাহলে কিছু সময় পরে কি করবে? এই পিস্টনটা যেহেতু মুভমেন্ট করতে পারবে, এই পিস্টনটা কি আর এখানে থাকবে?
থাকবে না তো, গ্যাস থেকে এখানে একটা প্রেসার ক্রিয়েট হবে না? কোন দিকে প্রেসার ক্রিয়েট হবে? এই দিকে প্রেসার ক্রিয়েট হবে। যদি এই দিকে প্রেসার ক্রিয়েট হয় গ্যাসের কারণে, এই পিস্টনটা কি করবে? হালকা ডান দিকে সরে যাবে। ধরে নেন কিছু সময় পরে আপনার এই পিস্টনটা তার নিজের জায়গা থেকে কিছুটা ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, অর্থাৎ সে কোথায় চলে আসছে? এইখানে চলে আসছে সাপোজ। এবার যদি এখানে চলে আসে, তো এখানে আমরা বলতে পারি যে তার ইনিশিয়াল পিস্টনের যে ইনিশিয়াল পজিশন ছিল এটা ছিল এইখানে, এবং পিস্টনের কিছু সময় পরে পিস্টনের ফাইনাল পজিশন হয়েছে এটা। তাহলে ইনিশিয়াল এবং ফাইনাল এই দুইটার মধ্যে অবশ্যই আমি দেখতে পাচ্ছি এখানে ডিসপ্লেসমেন্ট হয়েছে। যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে কত পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে? ক্ষুদ্র ডিসপ্লেসমেন্ট। এখানে তো এমন না যে অনেক বেশি পরিমাণ ডিসপ্লেসমেন্ট হবে, তাই না? তাহলে এখানে ধরে নিচ্ছি ডিসপ্লেসমেন্ট হয়েছে কত? ডিএস পরিমাণ। তাহলে এই ক্ষুদ্র ডিসপ্লেসমেন্টের জন্য আমি কি কৃতকাজ বের করতে পারবো না? অবশ্যই বের করতে পারবো। এবং সেই কৃতকাজটা কেমন টাইপের কৃতকাজ হবে? অনেক বড় কৃতকাজ হবে নাকি খুব ক্ষুদ্র মানের একটা কৃতকাজ হবে? অবশ্যই ক্ষুদ্র মানের একটা কৃতকাজ হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে কৃতকাজটা পাবো সেটা হচ্ছে ডিডাব্লিউ, এবং সেখান থেকে আমি যদি ডিডাব্লিউ এর মানটা বের করতে চাই তাহলে সেটা কি আসবে? এফ ইন্টু ডিএস। কত হবে? এফ ইন্টু ডিএস। এখন অনেকে বলতে পারেন যদি অ্যাঙ্গেল বসান তাহলে কি হবে? বসান কস থিটা, কি হবে? এফ ডিএস কস থিটা। এবার একটা জিনিস চিন্তা করেন যে যদি এই পিস্টনটার এরিয়া হয় এ, অর্থাৎ এখানে যে আমরা পিস্টনটা বসাইছি এই পিস্টনটার এরিয়া হচ্ছে এ, তাহলে এই পিস্টনটার উপরে ফোর্স কোন দিকে কাজ করবে? এই দিকে। এবং ফোর্সের মান কত হবে? ফোর্সের মান কত হবে? পি ইন্টু এ। কারণ আমরা কি জানি? ফোর্স সমান সমান কি? চাপ ইন্টু ক্ষেত্রফল, বা চাপ ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? বল বাই ক্ষেত্রফল, একই কথা। ঠিক আছে, তাহলে এখানে ফোর্স হচ্ছে কোন দিকে? এই দিকে লাগতেছে এপি পরিমাণ, এবং ডিসপ্লেসমেন্টও হচ্ছে কোন দিকে? একই দিকে, ডান দিকে। তাহলে ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। যদি 0 ডিগ্রি হয় তাহলে cos 0 মান কত হবে? 1 হবে। এবং আমি যদি এখানে ভ্যালুটা বসাই, এফ মানে হচ্ছে এপি এবং ডিএস তো ডিএস, এবং cos 0 মানে হচ্ছে কত? 1। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এপি ইন্টু ডিএস বলতে পারি। ওকে, এবার একটা জিনিস চিন্তা করেন যে এই যে এডিএস, যদি এটাকে আমি এইভাবে লিখি যে পি ইন্টু এডিএস, প্রেশার তো কনস্ট্যান্ট, এখানে তো আমি গ্যাসের পরিমাণ বাড়াচ্ছি না বা কমাচ্ছি না, তাই না? তাহলে প্রেশারটা এখানে কনস্ট্যান্ট যদি রাখি তাহলে এডিএসটা কি দাঁড়াবে? তার ভলিউম। কারণটা কি? এখান থেকে যখন আপনার পিস্টনটা এখানে আসবে তখন গ্যাসটা তো এখানেও চলে আসবে, তাই না? তার ফাইনাল স্টেটে যখন থাকবে তাহলে এই স্টেটগুলোতে বা এই অবস্থানগুলোতে কি থাকবে? গ্যাস থাকবে। তাহলে তার কি হবে? ভলিউমের পরিবর্তন হবে। যদি ভলিউমের পরিবর্তন হয় তাহলে আমি এরিয়া ইন্টু ডিসপ্লেসমেন্ট থেকে কি পেতে পারি? তার ভলিউমটা পেতে পারি। যদি এরিয়া এবং ডিসপ্লেসমেন্ট থেকে ভলিউমটা পাই তাহলে ওই ভলিউমটাকে আমি অনেক বড় মানের ভলিউম পাবো নাকি ক্ষুদ্র মানের ভলিউম পাবো? অবশ্যই সেই ভলিউমটা কি হবে? ক্ষুদ্র ডিসপ্লেসমেন্টের জন্য ক্ষুদ্র মানের ভলিউম আসবে। তাহলে আমি বলতে পারি ভলিউমটা হচ্ছে পি ইন্টু ডিবি। তাহলে ডিডাব্লিউ সমান সমান আমি কি বলতে পারি? পি ইন্টু ডিবি বলতে পারি। এখন এইটা থেকে যদি আমি টোটাল ওয়ার্ক ডান বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন সাইন দিতে হবে। তাহলে আমি বলতে পারি যে ডিডাব্লিউ সমান সমান পি ইন্টু ডিবি। তাহলে ইন্টিগ্রেশনটা কত থেকে কত হবে? ইনিশিয়াল ভলিউম থেকে ফাইনাল ভলিউমে হবে, কারণ ভলিউমের পরিবর্তন দিয়েই তো হিসাব করতেছি। তাহলে ইনিশিয়াল ভলিউম থেকে ফাইনাল ভলিউমে হচ্ছে। তাহলে এটাই হচ্ছে কি তার ওয়ার্ক ডান বা কৃতকাজ। তাহলে এইখানে যে কৃতকাজটা হচ্ছে এটা কার দ্বারা হচ্ছে? গ্যাসের দ্বারা কৃতকাজ হচ্ছে। গ্যাস এখানে নিজে এই কাজটা করতেছে, তাই না? এখানে তো আমি বাহির থেকে কোনো প্রেসার দেইনি বা অন্য কিছু করিনি, গ্যাস এটা নিজে নিজে কি করছে?
ফোর্স দিয়ে এটাকে মুভমেন্ট করাইছে, যার ফলে গ্যাস দ্বারা কৃত কাজটা পাচ্ছি। এবার এখান থেকে যদি তাকাই যে পি ইন্টু ডিবি, এটা ইন্টিগ্রেশন সাইনে আছে, তাহলে আমি যদি বলি চাপ এবং আয়তন এর ক্ষেত্রফল থেকে আমি কি পাবো? কৃতকাজ পাবো। চাপ এবং আয়তনের ক্ষেত্রফল থেকে আমি কি পাবো? কৃতকাজ পাবো। তাহলে এখান থেকে আমরা একটা লাইন স্টার দিয়ে লিখতে পারি যে চাপ এবং আয়তনের ক্ষেত্রফল থেকে কৃতকাজ পাওয়া যাবে। চাপ এবং আয়তনের ক্ষেত্রফল থেকে কৃতকাজ পাওয়া যায়। সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, চলেন আমরা নেক্সট স্লাইডে যাই তাহলে। এখন আমরা আলোচনা করব প্রেসার এবং আয়তন এর গ্রাফ থেকে যেহেতু কৃতকাজ পাওয়া যায়, তাহলে এই গ্রাফ থেকে কৃতকাজ বের করার মাধ্যমে আরো কিছু টপিক সম্পর্কে ধারণা নিতে পারবো। যেমন হচ্ছে এখানে আমরা দিলাম হচ্ছে প্রেসার, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর রাখলাম প্রেসার এবং এক্স অ্যাক্সিস বরাবর রাখলাম ভলিউম। ঠিক আছে, তো এখান থেকে যদি আমি তার কৃতকাজ বের করতে চাই, অবশ্যই আমরা বের করতে পারবো, কারণ প্রেসার এবং আয়তনের ক্ষেত্রফল কি দিবে? কৃতকাজ দিবে। তাহলে এখানে আমার গ্রাফটা কেমন? সাপোজ ধরেন এখানে আমি একটা গ্রাফ নিলাম, তো এই গ্রাফের জন্য আমি কৃতকাজ বের করতে চাচ্ছি। ধরেন এই পয়েন্টটাকে দিলাম এ পয়েন্ট এবং এটাকে দিলাম বি পয়েন্ট। তাহলে প্রসেসটা যদি হয় এ থেকে বি এর দিকে, তাহলে এইখানে কতটুকু কৃতকাজ হবে আমি এটা ফাইন্ড আউট করতে পারবো। আরেকটা প্রসেস নিলাম হচ্ছে ধরেন এটা, যদি এই প্রসেস নেই, তাহলে এই প্রসেসটাকে বলতেছি হচ্ছে সি টু ডি, তাহলে সি থেকে ডি এর জন্য আমি কৃতকাজ বের করতে পারবো। যদি আরেকটা প্রসেস নেই, ধরেন এটা, তাহলে এটাকে বলতেছি ই টু এফ। তাহলে এই তিনটা গ্রাফের জন্য কি আমি কৃতকাজ বের করতে পারবো না? অবশ্যই পারবো, কারণ প্রেসার এবং আয়তনের এরিয়া থেকে আমি কি পাবো? কৃতকাজ পাবো। এখন এটার যদি আমি এরিয়ার কথা চিন্তা করি, এটার এরিয়া কতটুকু পরিমাণ হবে? এখান থেকে এইটুকু হবে তার এরিয়াটা, এবং এটার জন্য যদি চিন্তা করি তাহলে এটা হবে তার এরিয়া। এবার ধরেন যে আমি তার একদম এক্সাক্ট ভ্যালুটা বের করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে এখানে ওয়ার্ক ডানটা আসলে কেমন হচ্ছে, কৃতকাজ যে পাচ্ছি এই কৃতকাজটা আসলে কি টাইপের কৃতকাজ হচ্ছে, অর্থাৎ পজিটিভ কৃতকাজ হচ্ছে নাকি নেগেটিভ কৃতকাজ হচ্ছে, এটা বোঝার চেষ্টা করতে চাচ্ছি। তাহলে আমি যদি এ থেকে বি এর দিকে তাকাই, যদি আমি এ থেকে বি এর দিকে তাকাই, তাহলে এ থেকে বি এর দিক মানে কোনটা? এখান থেকে এই দিকে যাচ্ছে। তাহলে যদি এখান থেকে এই দিকে যায়, তার আয়তনের পরিমাণ কি করতেছে? বাড়তেছে। যদি আয়তনের পরিমাণ বেড়ে যায়, তাহলে আমরা তো একটু আগে দেখে আসলাম যে ডাব্লিউ সমান সমান কি? পি ইন্টু ডেল্টা বি। তাহলে আয়তন যদি বেড়ে যায়, তাহলে আমার ওয়ার্ক ডান কি আসবে? পজিটিভ ওয়ার্ক ডান হবে। তাহলে আমি যদি এখান থেকে কৃতকাজ বের করতে চাই, তাহলে আমি যে কৃতকাজটা পাবো সেই কাজটা হবে আপনার পজিটিভ। কেন? তার কারণ হচ্ছে আপনার আয়তনের পরিমাণ কি হচ্ছে? এখানে বাড়তেছে। ওকে, এবার যদি আমি সি থেকে ডি এর জন্য চিন্তা করি, তাহলে সি থেকে ডি তো একটা স্ট্রেট লাইন, এখানে আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে? আয়তনের তো কোনো পরিবর্তন হচ্ছে না। যেহেতু আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এইখানে যে ওয়ার্ক ডানটা পাবো সেই ওয়ার্ক ডানটা কি হবে? জিরো হবে। কারণ কি? কারণ হচ্ছে এখানে বি কনস্ট্যান্ট, দ্যাট মিন্স এখানে কি আসবে? ওয়ার্ক ডান জিরো ওয়ার্ক ডান হবে, কোনো কাজই হবে না। কিন্তু আমি যদি ই থেকে এফে যাই, তাহলে আপনার কি হবে? ই থেকে এফে গেলে সেটাও কি হবে? পজিটিভ ওয়ার্ক ডান হবে।
যদি আমি এটার সিম্বলটাকে চেঞ্জ করে দিই, আমি যদি এটার সিম্বলটাকে চেঞ্জ করে দিয়ে যদি বলি এফ থেকে ইয়ে যাওয়ার জন্য ওয়ার্ক ডান নির্ণয় করো, তাহলে এফ থেকে যদি আমি ইতে যেতে চাই তাহলে আমার আয়তনের পরিবর্তনটা কি হচ্ছে, কমতেছে। এফে বেশি পরিমাণ আয়তন ছিল, যখন ইতে আসছে তখন তার আয়তনটা কি হয়েছে, কমে গেছে। তার মানে আয়তনের পরিবর্তন কি হবে, নেগেটিভ হবে। যদি নেগেটিভ হয় তাহলে এখানে যে ওয়ার্ক ডানটা পাবো সেই ওয়ার্ক ডানটা কি হবে, নেগেটিভ হবে। তার মানে এইখানে ওয়ার্ক ডান হবে নেগেটিভ। এবং কেন নেগেটিভ হচ্ছে, তার কারণ হচ্ছে এখানে আয়তন কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। এখানে আয়তন হ্রাস পাচ্ছে, এই জন্য আমরা কি বলবো, এর ওয়ার্ক ডানটা আসবে নেগেটিভ ওয়ার্ক ডান। এখন এই যে পজিটিভ ওয়ার্ক ডান পাচ্ছি একটা কেজে, আরেকটা কেজে পাচ্ছি জিরো ওয়ার্ক ডান, এবং আরেকটা কেজে পাচ্ছি নেগেটিভ ওয়ার্ক ডান। যখন আমি পজিটিভ ওয়ার্ক ডান পাচ্ছি তখন ওই কাজটাকে বলা হচ্ছে গ্যাস দ্বারা কৃত কাজ। একটু আগের কথা আমরা চিন্তা করে দেখি, গ্যাস নিজে নিজে তার আয়তনের ইনক্রিজ করেছিল, যার ফলে আমরা যে ওয়ার্ক ডানটা পেয়েছি সেটা কত, ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ইন্টু ডেল্টা বি। তার মানে তখন সেখানে গ্যাস নিজে কাজটা করছে, তাই না? তাহলে এই কেসটার জন্য আমরা কি বলবো, গ্যাস দ্বারা কৃতকাজ হয়েছে। তাহলে এখানে আমরা লিখে রাখতে পারি যে এ টু বিতে কি হয়েছে, গ্যাস দ্বারা কৃতকাজ হয়েছে, গ্যাস দ্বারা কৃতকাজ। এবং গ্যাস দ্বারা যখন কৃতকাজ হবে তখন ওয়ার্ক ডান কি হবে, পজিটিভ। আর যদি বলা হয় যে এফ টু এর কথা, তাহলে এখানে কি করা হয়েছে, গ্যাসের উপর কৃতকাজ করা হয়েছে। যদি আমি এখানে ফোর্স দেই, একটু আগে যে পিস্টনটা দেখেছি এখানে যদি আমি ফোর্স দিই তাহলে কি করবে, তার আয়তন কমে যাবে। তার মানে আমি ফোর্স দিচ্ছি, দ্যাট মিন্স গ্যাসের উপর কাজ করা হচ্ছে। তাহলে এই প্রসেসটাকে, অর্থাৎ যখন ওয়ার্ক ডান নেগেটিভ আসে তখন সেটাকে আমরা বলতে পারি গ্যাসের উপর কৃতকাজ। তাহলে এটাকে বলে নিচ্ছি যে গ্যাসের উপর কৃতকাজ। এবং গ্যাসের উপর যখন কৃতকাজ হবে তখন ওয়ার্ক ডান আসবে নেগেটিভ। আর এখানে তো ওয়ার্ক ডান নাই, শূন্য। সবাই কি এটা বুঝতে পেরেছেন? এখন আমরা আলোচনা করব চক্রীয় প্রক্রিয়া নিয়ে, মানে সাইক্লিক প্রসেস নিয়ে। সাইক্লিক প্রসেস কোনটা, যেটা হচ্ছে যে প্রক্রিয়ায় শুরুর অবস্থা এবং শেষ অবস্থা, কোনো একটা সিস্টেমের শুরুর অবস্থা এবং শেষ অবস্থা যদি একই থাকে সেই প্রক্রিয়াটাকে বলা হবে চক্রীয় প্রক্রিয়া, মানে হচ্ছে সাইক্লিক প্রসেস। কি বলতেছি এখানে, বলতেছি যে শুরুর অবস্থান এবং শেষ অবস্থান দুইটা কি হবে, সমান হবে। শেষ অবস্থান সমান হবে, তখন এটাকে কি বলা হবে, চক্রীয় প্রক্রিয়া বলা হবে অথবা সাইক্লিক প্রসেস বলা হবে। তো এই সাইক্লিক প্রসেসের জন্য যদি আমি ইন্টারনাল এনার্জির কথা বলি বা ইন্টারনাল এনার্জির পরিবর্তনের কথা বলি, সেই পরিবর্তন সবসময় কি হবে, শূন্য হবে। ইন্টারনাল এনার্জির পরিবর্তনটা শূন্য হবে। কোনো একটা সিস্টেম নিলে তার মধ্যে তো অবশ্যই ইন্টারনাল এনার্জি থাকবে, বাট সাইক্লিক প্রসেসের জন্য ওই ইন্টারনাল এনার্জির পরিবর্তনটা শূন্য হবে। কেন শূন্য হবে, তার কারণ হচ্ছে শুরুর অবস্থান এবং শেষ অবস্থান তো সেম। যদি সেম হয় তাহলে ডেল্টা ইউ সমান সমান, আমি যদি ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল বলি তাহলে ইউ ফাইনাল যা ইউ ইনিশিয়াল তাই, তাহলে মাইনাস করলে কত আসবে, শূন্য আসবে। তার মানে এখানে কি দাঁড়াবে, তার ইন্টারনাল এনার্জিটা কি হবে, শূন্য হবে। তাহলে এখান থেকে একটা কথা আমরা লিখে রাখতে পারি যে চক্রীয় প্রক্রিয়ার জন্য ডেল্টা ইউ অর্থাৎ ইন্টারনাল এনার্জির পরিবর্তন কি হয়, শূন্য হয়। এবার চলেন দেখি যে এই পরিবর্তনটা অ্যাকচুয়ালি কিভাবে শূন্য হচ্ছে। ধরে নিচ্ছি এখানে প্রেসার এবং আয়তনের একটি গ্রাফ দেওয়া আছে, যে গ্রাফটি সাইক্লিক প্রসেসের গ্রাফ। এখন সাইক্লিক প্রসেসের গ্রাফ আমরা কিভাবে বুঝতে পারছি, ধরেন এখানে একটা পয়েন্ট হচ্ছে এ
এবং অন্য একটি পয়েন্ট হচ্ছে বি। প্রসেসটি এ হতে বিতে গিয়ে আবার বি হতে এতে চলে আসছে। যেহেতু এ হতে বিতে গিয়ে আবার বি হয়ে এতে চলে আসছে, তার মানে আমরা বলতে পারি যে এর শুরুর অবস্থান এবং শেষ অবস্থান সেম পয়েন্টে। যদি শুরুর অবস্থান এবং শেষ অবস্থান একই বিন্দুতে হয় তাহলে সেই প্রসেসটাকে আমরা বলি সাইক্লিক প্রসেস। এখন এই সাইক্লিক প্রসেসের জন্য আমরা যদি ইন্টারনাল এনার্জির পরিবর্তনের মানটা বের করতে চাই তাহলে কি তা বের করা সম্ভব না? অবশ্যই সম্ভব। কিভাবে বের করতে পারি? আমরা জানি ইন্টারনাল এনার্জির পরিবর্তন ডেল্টা ইউ সমান সমান ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। এখন এখানে ইউ ফাইনাল এবং ইউ ইনিশিয়াল সেম। কেন সেম? কারণ যেখান থেকে শুরু হয়েছে আবার সেখানেই চলে আসছে। তাহলে ইউ ফাইনাল সমান সমান যদি ইউ ইনিশিয়াল হয় এবং তার থেকে যদি আমি ইউ ইনিশিয়াল বাদ দেই তাহলে কত দাঁড়াবে? 0। তার মানে এখানে দাঁড়াচ্ছে সাইক্লিক প্রসেসে ইন্টারনাল এনার্জির পরিবর্তনের মান 0 জুল। অবশ্যই এটা কি হবে? ইন্টারনাল এনার্জির পরিবর্তনের মানটা। এখন আমাকে যদি বলা হয় যে এই সাইক্লিক প্রসেসের জন্য কৃতকাজের মান কত হবে, তাহলে সেটা কি বের করা সম্ভব না? অবশ্যই সেটাও বের করা সম্ভব। আমরা কিভাবে বের করতে পারি? এ থেকে বি এর জন্য ওয়ার্ক ডান বের করব এবং বি হতে এ এর জন্য ওয়ার্ক ডান বের করব। তাহলে এই দুইটা ওয়ার্ক ডান যদি আমি যোগ করে দেই তাহলেই তো আমার সাইক্লিক প্রসেসের জন্য কৃতকাজের মানটা বের হয়ে আসবে। তাহলে প্রথমে ধরে নেন আমরা এ হতে বি এর জন্য ওয়ার্ক ডান বের করব। এখন যদি এ হতে বি এর জন্য ওয়ার্ক ডান লিখতে চাই তাহলে আমরা লিখব WAB। এখন WAB লেখার জন্য আমাকে কি করতে হবে? এর এরিয়াটা সিলেক্ট করতে হবে। এখন এই সাইক্লিক প্রসেসের এরিয়া কত আমি তো তা জানি না, তাই ধরে নিচ্ছি এর এরিয়া হচ্ছে x এবং এখানে যে নিচের অংশটুকু আছে এই নিচের অংশটুকুর এরিয়া হচ্ছে y। এটা আমি জাস্ট আমার ক্যালকুলেশনের সুবিধার্থে ধরে নিচ্ছি। তাহলে এ হতে বি এর জন্য যদি বের করতে চাই ওয়ার্ক ডান কতটুকু আসবে? এর নিচে যতটুকু আছে পুরো অংশটা আসবে। তাহলে এর নিচে কত আছে? x এবং y আছে। তাহলে আমরা বলতে পারি যে এ হতে বি এর জন্য কৃতকাজ হবে x প্লাস y। তাহলে আমরা WAB সমান সমান লিখে দিলাম x প্লাস y। এবার যদি বি হতে এ এর জন্য ওয়ার্ক ডান নির্ণয় করতে চাই তাহলে কত হবে? এটা হবে জাস্ট হচ্ছে এর নিচের সারফেসে যে এরিয়াটুকু আছে, তাহলে এর নিচের সারফেসে কতটুকু এরিয়া আছে? y পরিমাণ আছে। তবে এই yটা পজিটিভ y হবে নাকি নেগেটিভ y হবে? এটা আমরা কিভাবে বুঝবো? এটা বুঝবো যে আয়তনের পরিবর্তন দেখে। প্রথম ক্ষেত্রে কি হয়েছিল? আয়তন যেটা ছিল এ হতে যখন বিতে গিয়েছে প্রসেসটা তখন এখানে আয়তনের মান বেড়েছে। যদি আয়তনের মান বাড়ে তাহলে কৃতকাজ পজিটিভ হয়। আবার পরবর্তী কেজে কি হচ্ছে? বি হতে এতে আসতেছে, তাহলে আয়তনের পরিবর্তনের মান কমে যাচ্ছে। যেহেতু আয়তনের পরিবর্তনের মান কমে যাচ্ছে তার মানে আমরা বলতে পারি বি হতে এর জন্য যে ওয়ার্ক ডানটা পাবো সেটা হবে নেগেটিভ ওয়ার্ক ডান। এবার এই দুইটা যদি আমি যোগ করে দিই, যদি বলি WA টু বি হয়ে এতে আসার জন্য ওয়ার্ক ডান কত হবে, তাহলে কি হবে? এই দুইটা যোগ হবে WAB প্লাস WPA। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে AB হচ্ছে x প্লাস ওয়াই এবং BA হচ্ছে মাইনাস ওয়াই। যদি কাটাকাটি করে দিই তাহলে আসবে WABA সমান সমান x।
তাহলে এটাই হচ্ছে কি সাইক্লিক প্রসেসের জন্য কৃতকাজ। এখন এখানে যদি আমি খুব ভালোভাবে তাকাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে সাইক্লিক প্রসেসের জন্য যে কৃতকাজটা পাচ্ছি এটা হচ্ছে আমার যে সাইক্লিক প্রসেসটা ছিল এই সাইক্লিক প্রসেসটার এনক্লোজ যে সারফেসটা আছে, সাইক্লিক প্রসেসের মধ্যবর্তী যে সারফেসটা আছে এই সারফেসের এরিয়াটাই হচ্ছে কি তার কৃতকাজ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি চক্রীয় প্রক্রিয়ার জন্য কৃতকাজ হবে ওই সাইকেলের মধ্যবর্তী সারফেসের ক্ষেত্রফল। যদি আমি এটাকে আরেকভাবে চিন্তা করি, সাপোজ ধরেন এখানে প্রেসার এবং আয়তনের জন্য বের করতে হবে আপনার কৃতকাজ। তো এখানে যে আপনার সাইক্লিক প্রসেসটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এই সি থেকে ডিতে আসছে। কিভাবে আসছে? সাপোজ ধরেন এখান থেকে এভাবে গেছে এবং সেটা আরেকবার কি করছে ডি হয়ে আবার কোথায় আসছে সিতে আসছে। অর্থাৎ এটা কি ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট কোনটা? এখানেই। অর্থাৎ প্রথমে সি হতে ডিতে গেছে, ডি হতে আবার কোথায় চলে আসছে ঘুরে ফিরে সিতে চলে আসছে। তাহলে তার শুরুর অবস্থান এবং শেষ অবস্থান দুইটাই সেম। দ্যাট মিন্স এটাকে আমরা কি বলতে পারি? সাইক্লিক প্রসেস বলতে পারি। এখন ধরেন এটার যদি আমার কৃতকাজ বের করতে বলা হয় পূর্ণ চক্রের জন্য, তাহলে আমি কি বের করব? এর এরিয়া বের করব, এর এরিয়াটা বের করব। এখন এর এরিয়া যদি বের করতে হয় তাহলে এটা টোটালটা নিতে হবে না? অবশ্যই টোটালটা নিতে হবে। যদি টোটালটা নিতে হয়, এখন এই টোটালটা আমি কিভাবে নেব? আমি তো জানি না যে এইটার এরিয়া কত আর এইটার এরিয়া কত। আমি ধরে নিচ্ছি যে এইটার এরিয়া হচ্ছে পি এবং এইটার এরিয়া হচ্ছে কিউ। তাহলে যদি এই দুইটার এরিয়া নিয়ে কাজ করি তাহলে আমি আর কি পাবো? ওয়ার্ক ডান পাবো। তো ধরেন আমি শুরুতে কি করতেছি, ডাব্লিউ সিডি এর জন্য বের করতে চাচ্ছি যে এখান থেকে যখন এখানে আসছে তখন এর কৃতকাজটা কত হচ্ছে। তাহলে ডাব্লিউ সিডি এর জন্য কৃতকাজ কত হবে? এর নিচের সারফেসটা আসবে, উপরের সারফেস তো আসবে না। সেটা কত হবে? শুধু কিউ হবে। কেন কিউ হবে? কারণ এখানে আয়তন বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে বলতে পারতেছি যে এখানে হবে ডাব্লিউ সিডি কিউ। এরপরে যদি ডি হতে আবার সিতে আসে, এর জন্য কৃতকাজ কি হবে? এখান থেকে এখানে আসে, তাহলে তার এরিয়া কত? পি। যদি তার এরিয়া পি হয়, এখানে তো তার এরিয়া এটাও আছে কিউ। কারণ আমি যদি এইভাবে করে আসি তাহলে এখানে কিন্তু দুইটাই আসতেছে, পিও আসতেছে আবার কিউ আসতেছে, দুইটাই হবে। যদি দুইটাই হয় তাহলে এই দুইটার কি করতে হবে? আমার যোগ করতে হবে। কিন্তু এখানে আরেকটা কথা কি, যে আমি কোন দিকে যাচ্ছি? এখান থেকে এইদিকে আসতেছি। তাহলে এর আয়তনের কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। যদি পরিবর্তন হয় সেটা পরিবর্তন কোন ধরনের পরিবর্তন? বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে? অবশ্যই সেটা হ্রাস পাচ্ছে। এখান থেকে আমি এখানে যখন আসব তখন আয়তনের কি হবে? হ্রাস পাবে। যদি হ্রাস পায় তাহলে সেই ওয়ার্ক ডানটা কি হবে? নেগেটিভ ওয়ার্ক ডান হবে। তাহলে আমি বলতে পারি মাইনাস পি প্লাস কিউ। দুইটাই নেগেটিভ, তো আমি মাইনাস সাইন নিলে কি লিখতে পারি? মাইনাস পি প্লাস কিউ লিখতে পারি। এবার যদি আমি পূর্ণ চক্রের জন্য কৃতকাজ বের করতে চাই, ডাব্লিউ সি ডি সি, সি হয়ে ডিতে গেল, ডি হয়ে আবার সিতে আসলো, তাহলে কি হবে? এই দুইটার যোগ হবে। তাহলে আমরা লিখতে পারি কিউ মাইনাস পি মাইনাস কিউ। তাহলে এইখানে আমি যদি কাটাকাটি করি তাহলে এইখানে ডাব্লিউ
সি টু ডি টু সি কত আসবে, মাইনাস পি আসবে। এখন এইখানে হচ্ছে একটা চমৎকার কাজ হয়েছে যে একবার পাচ্ছি কি আমি পজিটিভ ওয়ার্ক ডান, একবার পাচ্ছি আমি নেগেটিভ ওয়ার্ক ডান। এখন এইখানে পজিটিভ ওয়ার্ক ডান কখন হচ্ছে বা নেগেটিভ ওয়ার্ক ডান কখন হচ্ছে, এটা আসলে কিভাবে বুঝবো? যখন আমি এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছি, তখন এর এনক্লোজ সারফেস কোনটা, পি, তাহলে পি তো ওয়ার্ক ডান হিসেবে আসবে, বাট সেটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে তা বুঝবো কিভাবে? তা বুঝবো আমি ঘড়ির কাঁটার ডিরেকশন দেখে। তাহলে এইখানে অর্থাৎ এই সাইকেলটার ডিরেকশন দেখে বুঝবো। তাহলে এইখানে এই সাইকেলটা কোন দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে তখন চক্রীয় পদ্ধতির জন্য কৃতকাজ কি হবে, নেগেটিভ হবে। এবং ওই কৃতকাজটা কি পাবো, ওই চক্রীয় পদ্ধতির যে এনক্লোজ সারফেসটা আছে ওই এনক্লোজ সারফেসের এরিয়া থেকে পাবো। তাহলে এখান থেকে আমরা দুইটা লাইন স্টার দিয়ে লিখতে পারি যে ওয়ার্ক ডান হবে পজিটিভ কখন, যখন সাইকেলটা কি হবে, ক্লকওয়াইজ সাইকেল হবে, ক্লকওয়াইজ সাইকেল। আর ওয়ার্ক ডান হবে নেগেটিভ যখন সাইকেলটা এন্টি ক্লকওয়াইজ হবে। আপনারা কি এটা বুঝতে পেরেছেন? ওকে, তাহলে চলেন নেক্সট টাইপে চলে যাই। এখন আমরা দেখি যে একটু আগে যেটা দেখেছি যে ওয়াই অ্যাক্সিস বরাবর ছিল পি এবং এক্স অ্যাক্সিস বরাবর ছিল ভি, কিন্তু আমরা তো এটাও করতে পারি যে ভি ভার্সেস পি গ্রাফ আঁকতে পারি অবশ্যই। যদি ভি ভার্সেস পি গ্রাফ আঁকি এবং সেটা যদি চক্রীয় সাইকেলের জন্য ওয়ার্ক ডান বের করতে চাই তাহলে সেটাও কি বের করা পসিবল হবে, এবং সেটার জন্য কি একই কথা থাকবে যে এই ভি ভার্সেস পি এর যে এরিয়াটা দিবে সেটাই কি হবে, তার ওয়ার্ক ডান হবে। এখন ধরেন যে বস্তুটা এটা হচ্ছে এ পয়েন্ট এবং এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট, আমি এই পয়েন্টটার নাম দিচ্ছি বি এবং এই পয়েন্টটার নাম দিচ্ছি এ। তো এই সিস্টেমটা কি করেছে যে এখান থেকে ঘড়ির কাঁটার দিকে এখান থেকে বিতে গেছে, তো বি হয়ে আবার এতে আসছে। তো এটার জন্য যদি বের করতে চাই ওয়ার্ক ডান তাহলে সেটা কত হবে, সেটাও বের করা পসিবল। এখন কথাটা এটা না, কথা হচ্ছে যে আপনারা এটা কার রেসপেক্টে আঁকবেন, অর্থাৎ আপনারা কি এখান থেকে তার এরিয়া বের করবেন নাকি আয়তন থেকে এরিয়া বের করবেন। আমাদের প্রসেস কি, এর আয়তনের পরিবর্তন চেক করতে হবে। যদি আয়তনের পরিবর্তন চেক করতে চাই তাহলে এবার আমি কোন দিকে ড্র করব, এই দিকে এরিয়াটা ড্র করব। অবশ্যই সেটা নিচের দিকে হবে না। আমার প্রসেস কোনটা, আয়তনের পরিবর্তন। প্রেসার কিন্তু কনস্ট্যান্ট, তাহলে প্রেসার এখানে কনস্ট্যান্ট আছে, আমি আয়তনের পরিবর্তন হিসাব করতেছি। তাহলে আয়তনের পরিবর্তন দিয়ে যদি আমি কৃতকাজ বের করতে চাই তাহলে কিভাবে বের করতে পারি। এখন আমি এটার জন্য এই যে সারফেসটা আছে এনক্লোজ সারফেস, এই এনক্লোজ সারফেসটার হচ্ছে যে এরিয়াটা বলে নিচ্ছি এক্স, এবং এই নিচের যে সারফেসটা আছে এইটার এরিয়াটা বলে নিচ্ছি ওয়াই। তাহলে আমি যদি ডাব্লিউ এ বি এর জন্য কৃতকাজ বের করতে চাই তাহলে কত হবে, ডাব্লিউ এ বি এর জন্য কৃতকাজ কত হবে, তাহলে সেটা শুধুমাত্র ওয়াই আসবে। এবং এখানে কি হচ্ছে, আয়তনের অর্থাৎ নিম্ন আয়তন থেকে উচ্চ আয়তনের দিকে যাচ্ছে, অর্থাৎ আয়তনের পরিবর্তনটা পজিটিভ হচ্ছে, তাহলে এখানে যে ওয়ার্ক ডানটা পাবো সেটা পজিটিভ ওয়াই পাবো। এরপরে যদি আমি বি থেকে আবার এতে আসি, ডাব্লিউ বি টু এ, তাহলে বি থেকে যদি এতে আসি তাহলে কি হবে, এখানে আয়তনের কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। এবং এখানে যে সারফেসটা আসবে এটা কি আসবে, এক্স সারফেসও আসবে এবং ওয়াই সারফেসও আসবে, কারণ আমি এই কার্ভটার জন্য বের করতে যাচ্ছি। তাহলে এই কার্ভের নিচে যা আছে সবই আসবে, তাহলে এক্স এবং ওয়াই দুইটাই আসবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি মাইনাস
এক্স প্লাস ওয়াই। মাইনাস কেন দিয়েছি? কারণ আয়তন কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। এবার আমি যদি বের করতে চাই পূর্ণ চক্রের জন্য কৃত কাজ, তাহলে কত হবে সেটা? ডাব্লিউ এ টু বি এবং বি টু এ। তাহলে এ বি এ সমান সমান কি লিখতে পারি? ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে এটা কি হবে? মাইনাস এক্স হবে। দ্যাট মিন্স ডাব্লিউ এ বি এ আমি কত পাচ্ছি? মাইনাস এক্স পাচ্ছি। এখন এখানেই আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে, সেই প্রশ্নটা কি? আমরা একটু আগেই লিখে আসছি যে যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে এর কৃতকাজ হবে ইনক্লোজ সারফেসের পজিটিভ যে মানটা সেটা, কিন্তু এইখানে আমরা কি দেখতেছি? নেগেটিভ মান। এখানে আমরা কি দেখতেছি? নেগেটিভ মান। তার মানে একটু আগে যে লাইনটা লিখে আসছি ওই লাইনটা কি চিরন্তন সত্য লাইন? না, চিরন্তন সত্য লাইনটা, ওই লাইনটাও ঠিক আছে, বাট ওই লাইনটা তখনই পসিবল হবে যখন গ্রাফটা থাকবে পি ভার্সেস বি গ্রাফ। যখন গ্রাফটা কি থাকবে? পি ভার্সেস বি গ্রাফ থাকবে, তখন যে কথাটা লেখা হয়েছে এই কথাটা তার জন্য সত্য হবে। যদি ভি ভার্সেস পি গ্রাফ থাকে তাহলে এর উল্টা হবে। দ্যাট মিন্স এখান থেকে আমি পজিটিভ পাওয়ার কথা ছিল, আমি কি পাচ্ছি? নেগেটিভ। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। এখন চলেন যে আপনাদের যা লাস্ট চক্রীয় প্রক্রিয়া নিয়ে যা যা পড়ানো হয়েছে এটার একটা সামারি। প্রথমটা কি? বুলেট পয়েন্ট হচ্ছে যে প্রক্রিয়া শুরুর অবস্থা এবং শেষ অবস্থা একই থাকে সেই প্রক্রিয়াকে চক্রীয় প্রক্রিয়া বলা হয়। ভালো কথা। সাইকেলের ভিতরে ক্ষেত্রফলটি হবে চক্রীয় প্রক্রিয়ার জন্য কৃতকাজ, এটাও বুঝতে পারতাছি। তারপরে কি বলা হয়েছে? চাপ এবং আয়তনের গ্রাফে পি ভার্সেস বি গ্রাফ, কিন্তু ঘড়ির কাঁটার দিকে হলে কৃতকাজ পজিটিভ হবে এবং চাপ এবং আয়তনের গ্রাফে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে কৃতকাজ নেগেটিভ হবে। যদি আয়তন ভার্সেস চাপ হয় তাহলে এই যা লিখেছি সেটা তার উল্টা হবে। এবং আরেকটা লাইন লেখা হয়েছে যেটা ইম্পর্টেন্ট একটা লাইন, কি? চক্রীয় প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য হয়। আশা করি এখানে যতগুলো পয়েন্ট আছে সবগুলোর পয়েন্টের ব্যাখ্যা আমরা দেখে আসছি এবং এখন এটা বুঝতে পারতেছি। চলেন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, ডিরেক্ট কোশ্চেন করি। ধরেন এখানে একটা চক্রীয় প্রক্রিয়া দেওয়া আছে এবং তার গ্রাফটা হচ্ছে পি ভার্সেস বি গ্রাফ। তো এই পি ভার্সেস বি গ্রাফে এখানে একটা পয়েন্ট দেওয়া আছে এ পয়েন্ট, এই পয়েন্টটাকে বলা হচ্ছে বি পয়েন্ট এবং এটা হচ্ছে সি, লাস্ট ওয়ান ইজ ডি। ঠিক আছে, তো এখান থেকে এই ইনিশিয়াল যে আয়তন সেটা হচ্ছে বি নট, ফাইনাল আয়তন হচ্ছে 4 বি নট। ইনিশিয়াল যে প্রেসার সেটা হচ্ছে আপনার পি নট এবং এখানে ফাইনাল প্রেসারটা হচ্ছে 4 পি নট। এবং এটার যদি সাইক্লিক প্রসেসের ডিরেকশনটা যদি হয় ক্লকওয়াইজ, তাহলে এখান থেকে যে কৃতকাজটা পাওয়া যাবে সেই কৃতকাজটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? অবশ্যই পজিটিভ হবে, কারণ পি ভার্সেস বি গ্রাফ এবং এটা ক্লকওয়াইজ আছে, তাহলে এখান থেকে কৃতকাজ কত হবে? পজিটিভ হবে। আপনাকে ওই পজিটিভ কৃতকাজের মানটা নির্ণয় করতে বলা হয়েছে। এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? এখানে যে ডিফারেন্সটা আছে আয়তনের, সেই ডিফারেন্সটা কত হবে? 3 বি নট। এবং এখানে যে চাপ আছে এই চাপের ডিফারেন্সটা কত হবে? 3 পি নট। তাহলে যদি এর এরিয়াটা বের করি, এর এরিয়ায় কি দিবে আমাকে? পূর্ণচক্রের কৃতকাজ। তাহলে ডাব্লিউ সমান সমান আমরা কি বলবো? 3 বি নট ইন্টু 3 পি নট, 3 বি নট ইন্টু 3 পি নট। তাহলে এই 3 মাল্টিপ্লাই করলে আসবে 9 ভি নট পি নট জুল। এটাই হচ্ছে তার কৃতকাজ। এবং এই কৃতকাজটা কেন পজিটিভ আসছে তার কারণটা কি? কারণ হচ্ছে এটা ক্লকওয়াইজ সার্কেল।
আপনি চাইলে আলাদা আলাদা করেও বের করতে পারেন। যদি আলাদা আলাদা করেও বের করেন দেখবেন লাস্ট রেজাল্ট এটাই আসবে। আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন। নেক্সট কোশ্চেন। এটাকে বলে নিচ্ছি এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট এবং এটা হচ্ছে সি পয়েন্ট। আমরা চাপ ভার্সেস আয়তনের গ্রাফ আঁকবো এবং এর যে চক্রীয় প্রক্রিয়ার ডিরেকশনটা দেওয়া আছে সেটা দেওয়া আছে এভাবে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ। এবং এই পয়েন্টটাকে বলা হয়েছে বি নট ইনিশিয়াল এবং এটাকে বলা হয়েছে 3 বি নট। আমরা এই পয়েন্টটাকে বলতেছি প্রেসারের পি নট এবং এই পয়েন্টটাকে বলতেছি আমরা প্রেসারের 4 পি নট। যদি এমনটা হয় তাহলে যদি পূর্ণ চক্র হয়, পূর্ণ চক্রের জন্য এখানে কৃতকাজ কত হবে? এর যদি সলিউশন করতে চাই তাহলে এখানে আয়তনের ডিফারেন্সটা কত দাঁড়াচ্ছে? 2 ভি নট এবং এখানে প্রেসারের ডিফারেন্সটা দাঁড়াচ্ছে 3 পি নট। তাহলে এখান থেকে যদি আমি কৃতকাজ বের করি, কৃতকাজ কত আসবে? এই ট্রায়াঙ্গেলটার এরিয়া হবে। তাহলে এর এরিয়া যদি বের করতে চাই তাহলে কি লিখবো? হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। বেজ মানে হচ্ছে কত? 2 ভি নট ইন্টু 3 পি নট। এবার এখানে একটা কি আসবে? মাইনাস আসবে। কেন মাইনাস আসবে? তার কারণটা কি? কারণ হচ্ছে এটা পি ভার্সেস বি এর গ্রাফ এবং এটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি 2 কাটাকাটি যায়, তাহলে এখানে থাকবে কি? -3 ভি নট ইন্টু পি নট জুল। তাহলে এটাই হচ্ছে তার কৃতকাজের মান। এখন আমরা আলোচনা করব তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র নিয়ে, অর্থাৎ জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। তাপগতিবিদ্যার প্রথম সূত্র আছে, দ্বিতীয় সূত্র আছে, বাট শূন্যতম সূত্র থেকে অ্যাকচুয়ালি প্রথম সূত্রটা শুরু। তারপরে হচ্ছে আমাদের 2 নাম্বার সূত্রটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং 3 নাম্বারটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। কারণ কি? প্রথম সূত্রটা আমরা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলতেছি এবং এটা সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করে আসছি। তারপরেও আমি এটার আরেকবার ওভারভিউ দিই। ধরেন এখানে পি একটা বস্তু রাখা আছে এবং কিউ নামক একটা বস্তু রাখা আছে। তাহলে দুইটা বস্তু হচ্ছে পি এবং কিউ এবং তার সাথে আরও একটা বস্তু আছে, সেটা হচ্ছে আর। বলা হচ্ছে যে পি এবং আর যদি তাপীয় সাম্য অবস্থায় থাকে, পি এবং আর যদি তাপীয় সাম্য অবস্থায় থাকে এবং কিউ এবং আর যদি তাপীয় সাম্য অবস্থায় থাকে, যদি এদের মধ্যে এডিয়াবেটিক ওয়াল দেওয়া থাকে, মানে এখান থেকে তাপ যেতেও পারবে না, এখান থেকে তাপ আসতেও পারবে না, তাহলেও আমরা বলতে পারবো যে পি এবং কিউ তাপীয় সাম্য অবস্থায় থাকবে। কি বলেছি? যদি পি এবং আর তাপীয় সাম্য অবস্থায় থাকে, কিউ এবং আর তাপীয় সাম্য অবস্থায় থাকে, তাহলে আমি বলতে পারবো পি এবং কিউ তাপীয় সাম্য অবস্থায় থাকবে। তবে এইখানে যে ওয়ালটা ইউজ করা হয়েছে, এই ওয়ালটাকে বলা হচ্ছে এডিয়াবেটিক ওয়াল, মানে হচ্ছে রুদ্ধতাপীয় ওয়াল। রুদ্ধতাপীয় ওয়ালে কি ঘটনা ঘটে? সেখানে তাপের কোনো আদান প্রদান হয় না। তাহলে এটাকে আমরা কি বলতেছি? এডিয়াবেটিক ওয়াল। এবং এইটার যে বাহিরের সারফেসটা আছে, এই বাহিরের সারফেসটাও কি এডিয়াবেটিক ওয়াল, অর্থাৎ বাহির থেকে তাপ ভিতরে আসতে পারবে না এবং ভিতর থেকে তাপ বাহিরে যাইতে পারবে না। সিস্টেমটা অবশ্যই এমন হইতে হবে। এবং এইখানে যে আপনার ওয়ালটা দেওয়া আছে, এই ওয়ালটার নাম হচ্ছে ডায়াথেমিক ওয়াল। কোন ধরনের ওয়াল? ডায়াথেমিক ওয়াল, অর্থাৎ যেটার মধ্যে দিয়ে আপনার তাপ কি করতে পারে? আদান প্রদান করতে পারে। তাহলে এই ওয়ালটা হচ্ছে ডায়াথেমিক ওয়াল। ডায়াথেমিক ওয়াল।
তাহলে যদি এমন কোনো প্রসেস হয় তাহলে আমরা সেখান থেকে বলতে পারি কি যে পি এবং কিউ তাপীয় সাম্য অবস্থায় থাকবে। যদি অপর দুইটা কি অবস্থায় থাকে? তাপীয় সাম্য অবস্থায় থাকে। এটাকেই বলা হচ্ছে কি জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। এবং এই জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা টেম্পারেচারের ধারণাটা পাই, এবং এই জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স দিয়েই থার্মোমিটার তৈরি করা হয়েছে। আমরা এগুলো প্রিভিয়াস লেকচারগুলোতে আলোচনা করে আসছি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রে বলা হয়েছে, ধরেন আমি যদি কোনো বস্তুর উপর তাপ সরবরাহ করি, আমি যদি কোনো বস্তুর উপরে হিট এনার্জি প্রদান করি, তাহলে ওই হিটটা দুই ভাগে বিভক্ত হবে। কয়টা ভাগে বিভক্ত হবে? দুইটা ভাগে। একটা ভাগ কি হবে? তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হতে সাহায্য করবে বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে ব্যয় হবে, এবং ওই হিটের বাকি অংশটা কৃত কাজে ব্যয় হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? যদি আমি কোনো সিস্টেমে তাপ দিই তাহলে সেখানে প্রথমে হচ্ছে এর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে, তারপরে হচ্ছে যে আপনার বাকি অংশটা কৃত কাজে ব্যয় হবে। দ্যাট মিন্স আমি বলতে পারি যে ডিকিউ, যদি আমি ডিকিউ পরিমাণ তাপ দেই তাহলে ওই তাপটা ডিইউ অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে কিছুটা ব্যয় হবে এবং বাকি অংশটা তার কৃত কাজের জন্য ব্যয় হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, আর এটাকেই বলা হচ্ছে কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে এই যে এখানে ডি কিউটা পাচ্ছি, এই ডি কিউটা কি দাঁড়াচ্ছে? এই ডি কিউটা দাঁড়াচ্ছে যে আমি কি পরিমাণ হিট সাপ্লাইড করতেছি, অর্থাৎ কি পরিমাণ হিট আমি প্রদান করতেছি। তাহলে এটাকে আমরা কি বলবো? হিট সাপ্লাইড বলবো। এবং এই যে ডিইউটা পাচ্ছি, এই ডিইউটা হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। তাহলে এই ডিইউটাকে কি বলতেছি? যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন অথবা চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি। এবং লাস্ট যে ডিডাব্লিউ পাচ্ছি, যে কৃতকাজ পাচ্ছি, সেটা হচ্ছে তার এক্সটার্নাল ওয়ার্ক বা ওয়ার্ক ডান, যে পরিমাণ কাজ করতেছে সেটা। তাহলে এখানে ডিডাব্লিউটা হচ্ছে ওয়ার্ক ডান। এখন এটাকে যদি আমি আরেকটু সুন্দরভাবে বুঝাতে চাই, তাহলে ধরেন এই হচ্ছে একটা সিস্টেম, এটা কি একটা সিস্টেম ধরে নিচ্ছি। তো এই সিস্টেমের উপরে যদি আমি 2000 জুল তাপ প্রদান করি, কত তাপ দেব? 2000 জুল তাপ প্রদান করতেছি, এবং ওই সিস্টেমের ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি আমি ধরে নিচ্ছি যে 500 জুল, মানে তার মধ্যে শুরুতে 500 জুল এনার্জি ছিল। এবার আমি কত দিছি? যে এর মধ্যে 2000 জুল এনার্জি দিয়েছি। তাহলে ইনিশিয়ালি কত ছিল? 500 জুল, এবং এই 2000 জুল এনার্জি থেকে কিছু পরিমাণটা কি হবে? কাজে রূপান্তর হবে, এবং কিছু পরিমাণটা কি হবে? তার ইন্টারনাল এনার্জিতে ব্যয় হবে। তাহলে যেটা কাজে ব্যয় হচ্ছে, ধরেন আমরা পাচ্ছি এই 2000 জুল থেকে 1000 জুল আপনার কাজে ব্যয় হচ্ছে, তাহলে আমি 1000 জুল পাবো। তাহলে বাকি থাকে কত? বাকি থাকবে কত? বাকি থাকবে আরো 1000 জুল। তাহলে ওই 1000 জুল কিসে পরিবর্তন হবে? এই ইন্টারনাল শক্তিতে পরিবর্তন হবে। তাহলে বাকি যে 1000 জুল আছে, ওই 1000 জুল হচ্ছে ইন্টারনাল এনার্জিতে ব্যয় হবে। এবার এখানে তো ইনিশিয়ালি কত ছিল? ইনিশিয়ালি শুরুতেই দেওয়া ছিল 500 জুল ইন্টারনাল এনার্জি। তাহলে এখানে তার ফাইনাল ইন্টারনাল এনার্জিটা কত হবে আমরা কেউ বলতে পারবো? অবশ্যই পারবো। কত হবে সেটা? অবশ্যই সেটা হবে 1500 জুল। কেন 1500 জুল হবে? তার কারণটা কি? তার কারণ হচ্ছে ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, এই দুইটার সমান কি হইতে হবে? 1000 জুল হইতে হবে। কারণ আমার এই তাপের 1000 জুলটা কি হয়েছে? কাজে পরিণত হয়েছে, বাকি থাকে 1000 জুল। এই 1000 জুলটা কি হবে? আমার অভ্যন্তরীণ শক্তিতে ব্যয় হবে। এখানে যেহেতু আগে থেকেই আমার একটা ইন্টারনাল এনার্জি দেওয়া ছিল, তাই এখানে তার ফাইনালটা কত হবে? 1500 জুল। যদি এমনটা হতো যে এখানে প্রথম অবস্থায় ইন্টারনাল এনার্জি নাই, ইন্টারনাল এনার্জি হচ্ছে 0, যদি 0 হয় তাহলে ইউ ফাইনালটা কত হবে? ডিরেক্ট 1000 হবে। তাহলেই তো আমরা এর পরিবর্তন কত পাবো? 1000 জুল পাবো।
ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকেও বুঝতে পারতাছি যে যে তাপটা দেওয়া হবে সেই তাপের কিছু অংশ কি হবে, কাজে ব্যয় হবে, এবং কিছু অংশ ইন্টারনাল এনার্জি পরিবর্তনে ব্যয় হবে। এখন যে ইন্টারনাল এনার্জিটা আছে বা চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, এটা আমরা আদর্শ গ্যাসের গতিতত্ত্ব থেকে বের করেছিলাম বা আমরা জানি সেটা কত হয়, যে ডিইউ সমান সমান এফ বাই টু এন আর ডিটি, এফ বাই টু এন আর ডিটি। তাহলে এই যে এই ভ্যালুটা হচ্ছে তার ইন্টারনাল এনার্জির ভ্যালু। এটা টোটালি হচ্ছে আপনাদের আদর্শ গ্যাসের গতিতত্ত্বে আলোচনা করা হয় যে এটা কোথা থেকে আসছে। এখানে আমরা যদি টার্মগুলো সম্পর্কে জানতে চাই তাহলে এটা হচ্ছে এফটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, মানে হচ্ছে স্বাধীনতার মাত্রা, এন হচ্ছে মোল সংখ্যা, তারপরে আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এবং ডিটি হচ্ছে কি তার টেম্পারেচারের পরিবর্তন। যেহেতু আমরা ডিরেক্ট থার্মোডাইনামিক্স পড়তেছি তাই আমরা এটা ফর্মুলা হিসেবেই মাথায় রাখবো। তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র, এটা আপনার শক্তির সংরক্ষণশীলতা নীতির ভিত্তিতে তৈরি করা হয়েছে। আমরা যে কাজ ক্ষমতা শক্তিতে এনার্জি কনজারভেশন নিয়ে পড়াশোনা করেছি, ওই এনার্জি কনজারভেশনের ভিত্তিতে এটা তৈরি করা হয়েছে। এবং এইখানে আমরা আরো একটা জিনিস জানি যে অভ্যন্তরীণ শক্তি এটা কার উপর ডিপেন্ড করে, শুধুমাত্র ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশনের উপর ডিপেন্ড করে। ডিইউ সমান সমান আমরা কি বলি, ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। তাহলে এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কয়টা বিন্দুর উপর ডিপেন্ড করবে, দুইটা বিন্দুর উপর ডিপেন্ড করবে বা দুইটা স্টেটের উপর ডিপেন্ড করবে, একটা হচ্ছে ইনিশিয়াল এবং ফাইনাল। এটা কিন্তু তার পথের উপর ডিপেন্ড করে না। তাহলে অভ্যন্তরীণ শক্তি থেকে যে ফোর্সটা পাবো কোন ধরনের ফোর্স হবে, কনজারভেটিভ ফোর্স হবে নাকি নন কনজারভেটিভ ফোর্স হবে? সেটা হবে কনজারভেটিভ ফোর্স, মানে সংরক্ষণশীল বল। কারণ সেই সংরক্ষণশীল বল আমরা কি জানি, পথের উপর ডিপেন্ড করে না। তবে এইখানে যে কাজ এবং তাপ নিয়ে আলোচনা করব, এই কাজ এবং তাপ দুইটাই কি পথের উপর নির্ভর করে। যেহেতু কাজ এবং তাপ দুইটাই পথের উপর নির্ভর করে, তাহলে কাজ এবং তাপ দ্বারা যে ফোর্সটা পাবো সেই ফোর্সটা কোন ধরনের ফোর্স হবে, অসংরক্ষণশীল বল হবে। তাহলে এখান থেকে যে ফোর্সটা পাবো আমরা কি বলবো, সেটা হচ্ছে অসংরক্ষণশীল বলের উদাহরণ, কাজ এবং তাপ থেকে যে ফোর্স পাবো। আর ইন্টারনাল এনার্জি থেকে যে ফোর্স পাবো সেটা হচ্ছে সংরক্ষণশীল বলের একটা এক্সাম্পল। তো এই কথাগুলোই আমরা হচ্ছে লিখে রেখেছি। সাপোজ ধরেন যে কোনো বস্তুতে যদি তাপ সরবরাহ করা হয় তাহলে তা দুইভাবে ব্যয়িত হয়। এর কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনে ব্যয় হয় এবং বাকি অংশ বাহ্যিক কাজের জন্য ব্যয় হয়। একটু আগে যেটা বললাম, তার মানে এটাকে আমরা আরেকভাবে ডিফাইন করতে পারি, অর্থাৎ কোনো বস্তুতে সামান্য তাপ ডিকিউ শোষণের ফলে অভ্যন্তরীণ শক্তি ডিইউর পরিমাণ পরিবর্তন হয় এবং বস্তুটি ডিডাব্লিউ পরিমাণ কাজ সম্পাদন করে। একই কথা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। যদি এটা লিখতে পারি তাহলে ডিডাব্লিউ সমান সমান আমরা তো একটু আগে দেখেই আসলাম, ডিডাব্লিউ সমান সমান ই ইন্টু ডেল্টা বি, অর্থাৎ ই ইন্টু ডেল্টা বি। তাহলে এটাই হচ্ছে কি তার ডিকিউ পরিমাণ তাপ। এবং এখানে আরো একটা লাইন লেখা হয়েছে, সেটা কি, এটি শক্তির সংরক্ষণশীলতা নীতির ভিত্তিতে নির্মিত। অভ্যন্তরীণ শক্তি হচ্ছে বিন্দু ফাংশন বা পয়েন্ট ফাংশন যেটাকে বলা হয়, অথবা স্টেট ফাংশন, অবস্থার উপর নির্ভর করে, যা শুধুমাত্র সিস্টেমের শুরুর অবস্থান এবং শেষ অবস্থানের উপর নির্ভর করে। দ্যাট মিন্স পথের উপর নির্ভর করে না। আপনার পথ যেমন হোক, সে বলে যে আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, তারপরটা কি, যেহেতু তাপ এবং কাজ পথের উপর নির্ভর করে তাই তাপগতীয় বল হচ্ছে অসংরক্ষণশীল বল। তাই তাপগতীয় বলকে আমরা কি বলবো, অসংরক্ষণশীল বল বলবো। সবাইকে এটা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এখন আমরা শিখব সাইন কনভেনশন নিয়ে। অর্থাৎ সাইন কনভেনশনটা কি দাঁড়াচ্ছে, ডিকিউ যে মানটা এটা পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, আবার শূন্যও হইতে পারে। ডিডাব্লিউর যে মান আছে সেটা পজিটিভ, নেগেটিভ, শূন্য, এবং ডিইউর মানটা পজিটিভ, নেগেটিভ, শূন্য, তিনটাই হতে পারে। এখন কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে এই জিনিসটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা আমাদের ম্যাথামেটিক্সেও কাজে লাগবে।
একদম সিম্পল। যদি ডিকিউ পজিটিভ হয়, ডিকিউ যদি পজিটিভ হয়, ডিকিউ পজিটিভ হওয়ার অর্থটা কি দাঁড়াচ্ছে, আমি সিস্টেমে তাপ দিচ্ছি বা সিস্টেম কি করতেছে, তাপ রিসিভ করতেছে, তাই না? যদি সিস্টেম তাপ রিসিভ করে সেক্ষেত্রে ডিকিউ কি হবে, পজিটিভ হবে। আর যদি সিস্টেম তাপ ইজেক্ট করে তাহলে সেখানে ডিকিউ কি হবে, নেগেটিভ হবে। তাহলে এটা আমরা লিখতে পারি যখন ডিকিউ পজিটিভ হয় তখন হচ্ছে সিস্টেমে তাপ দেওয়া হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এটা সিস্টেমে তাপ দেওয়ার জন্য, যখন সিস্টেমে তাপ দেওয়া হয় তখন ডিকিউ কি হবে, পজিটিভ হবে। আর ডিকিউ নেগেটিভ কখন হবে, যখন সিস্টেম তাপ হারাবে। তাহলে নেগেটিভ হবে কখন, যখন সিস্টেম তাপ হারাবে। আর ডিকিউ শূন্য হবে কখন, যখন সিস্টেমে তাপ দেওয়া হবে না আবার সিস্টেম তাপ হারাবেও না, তখন কি হবে, ডিকিউ শূন্য। ঠিক আছে, তারপরটা আসি ডিডাব্লিউ। ডিডাব্লিউ কখন পজিটিভ হবে, বা ডিডাব্লিউ কি কি হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আবার কি হতে পারে, জিরো হতে পারে। এখন পজিটিভ কখন হবে, যখন আয়তনের কি হবে, বৃদ্ধি পাবে, তাই না? যখন আয়তন বাড়বে তখন হচ্ছে কি, ডিডাব্লিউ পজিটিভ। যখন ভলিউম ইনক্রিজ হবে তখন আপনার ডিডাব্লিউ কি হবে, পজিটিভ হবে। এবং ওই যে ভলিউম ইনক্রিজ হচ্ছে তখন যে কাজটা পাবো, সেই কাজটাকে আমরা কি বলবো, সিস্টেম নিজে কাজ সম্পাদিত করতেছে, তাই না? বা সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হচ্ছে। কাজ সম্পাদিত হলে। আর ডিডাব্লিউ নেগেটিভ কখন হবে, যখন ভলিউম কি হবে, কমবে, তখন আমরা বলতে পারি যে ডিডাব্লিউ হচ্ছে নেগেটিভ। তাহলে নেগেটিভ হলে আমরা বলতে পারি কি, যখন সিস্টেমের উপর কাজ সম্পাদিত হবে তখনই তো ভলিউমটা কি হবে, কমে যাবে। তাহলে এখানে বলতে পারি সিস্টেমের উপর কাজ সম্পাদিত হলে। দেন ডিডাব্লিউ কখন জিরো হবে, যখন ভলিউম কনস্ট্যান্ট থাকবে। যখন ভলিউম কি হবে, কনস্ট্যান্ট হবে, তখন ডিডাব্লিউর মান কি হবে, জিরো হবে। কারণ কনস্ট্যান্ট থাকলে আপনার আয়তনের পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন না হলে ডেল্টা বি শূন্য, দ্যাট মিনস ডিডাব্লিউ কি, জিরো। ঠিক আছে, এবং সেটা কোন ধরনের প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে সম আয়তন প্রক্রিয়া বা আইসোকোরিক প্রসেস। লিখে রাখতে পারেন, এটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। এখান থেকে এমসিকিউ কোশ্চেন হতেই পারে, কোন প্রক্রিয়ায় কৃতকাজের মান শূন্য হয়, সম আয়তন প্রক্রিয়া। তারপরে আসেন ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জিও কি হইতে পারে, পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে এবং জিরো হতে পারে। তাহলে পজিটিভ কখন হবে, যখন টেম্পারেচারের মান বেড়ে যাবে, যখন টেম্পারেচারের মান বেড়ে যাবে। কারণ দেখেন আমরা এখান থেকে যদি লিখি যে ডিকিউ সমান সমান কত, ডিইউ প্লাস ডিডাব্লিউ, তো ডিডাব্লিউ তো এখান থেকে কি লেখা যায়, ডিডাব্লিউ সমান সমান পি ইন্টু ডেল্টা বি। আর ডিইউ সমান সমান কি লেখা যায়, একটু আগে দেখে আসছি,
F/2 nr dt লেখা যায়। এবার দেখেন যখন টেম্পারেচারের মানটা বৃদ্ধি পাবে তখন এই ডিইউর মানটা কি হবে, বেড়ে যাবে। যদি টেম্পারেচারের মান বৃদ্ধি পায় তখনই তো ইন্টারনাল এনার্জি বাড়বে। তাহলে এখান থেকে বলতে পারি যে পজিটিভ হবে তখন যখন টেম্পারেচার কি হবে, বৃদ্ধি পাবে। টেম্পারেচার ইনক্রিজ হবে তখন পজিটিভ হবে, এবং পজিটিভ হলে ইউ এর মানটা কি হবে, অভ্যন্তরীণ শক্তির মান কি হবে, বেড়ে যাবে। আবার যদি বলি নেগেটিভ, তার মানে তখন টেম্পারেচার কি হবে, হ্রাস পাবে, কমে যাবে। তাহলে ইউ এর মানটাও কি হবে, তা ইন্টারনাল এনার্জির মানটাও কমে যাবে। এবং কখন জিরো হবে, যখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। যখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে তখন এই ভ্যালুটা কি হবে, জিরো হবে। এবং টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে সেই প্রসেসটাকে কি বলা হয়, আইসোথার্মাল প্রসেস অথবা সমষ্ণ প্রক্রিয়া। তাই সবাই এখানে লিখে রাখতে পারেন প্রসেসটির নাম হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। আশা করি আজকের লেকচারটি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আবার দেখা হবে আপনাদের সাথে আগামী লেকচারে।